আচ্ছা, এই শোনো, তাহলে এর আগের যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আঞ্চলিক শক্তি, একদম প্রথম অধ্যায়ে প্রথম ইতিহাসের ধারণা আমরা আলোচনা করেছিলাম। যারা ক্লাস করেছে প্রথম থেকে ভালো, যারা ক্লাস করেনি তারা হচ্ছে ইউটিউবে আমাদের ক্লাসগুলো ওই ক্লাসটা দিয়ে দিয়েছি, সেই ক্লাসটা দেখে নেবে। আর নেওয়ার পরে হচ্ছে দ্বিতীয় যে চ্যাপ্টার, মানে যে চ্যাপ্টার থেকে আমাদের অ্যাকচুয়ালি প্রশ্ন পড়া শুরু হবে। প্রথম চ্যাপ্টার থেকে কোনো স্কুলে প্রশ্ন পড়ে না, খুব কম একটা দুটো স্কুলে পশ্চিমবঙ্গে প্রশ্ন পড়ে। তা কি কি প্রশ্ন হবে সেগুলো আমি বলে দিয়েছি। আর দ্বিতীয় চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান। তোমাদের যেটা কাজ ছিল সেটা কটা পেজ আমি জেরক্স দিয়েছিলাম, আর তার আগের দিনে বলে দিয়েছিলাম একদিকে সাল লিখতে আর একদিকে উল্লেখযোগ্য ঘটনা লিখতে। মনে করে দেখো, সবাই খাতা বের করে এই কাজটা আজকের নিয়ে নাও, যেহেতু আজকের করে আসুনি সবাই, পরের দিনে করতে হবে। যে এই যে দ্বিতীয় চ্যাপ্টারে যতটুকু পড়ানো হবে সেইখানে একদিকে সময়কাল বা সাল লিখবে, সময়কাল, আর একদিকে লিখবে হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা। তাহলে কি বললাম? সময়কাল আর উল্লেখযোগ্য ঘটনা। যেমন এই চ্যাপ্টারে একদম প্রথম পৃষ্ঠায় তোমরা দেখবে 1707 সাল লেখা আছে। এই 1707 সালে কি ঘটেছিল? ঔরঙ্গজেবের মৃত্যু ঘটেছিল। তাহলে দিয়ে দেবো আমরা। এইরকম হয়ে হয়ে প্রত্যেকটা পৃষ্ঠা পড়বে, পড়ে পড়ে সাল আর উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে আনবে সবার। এটা তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, এবার আজকের যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব, এই যে অংশগুলো আমরা আগের দিন আলোচনা করে দিয়েছিলাম যে ঔরঙ্গজেব যখন মারা গেল, আমরা কোন কনসেপ্টে বুঝেছিলাম? যে হচ্ছে আমরা বুঝেছিলাম যে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন, মনে করে এখন ভারতবর্ষ আছে, মোদী কোনো কারণে ক্ষমতা থেকে সরে গেল। যাওয়ার পরে আমাদের দেশে যেহেতু গণতন্ত্র আছে, ভোট হবে, নতুন প্রধানমন্ত্রী হবে, অনেক কিছু হবে, কিন্তু একটা রাজা মরে যাওয়ার পর, যে বড় রাজ্যের রাজা, যখন ঔরঙ্গজেব মারা গেল, যাওয়ার পর ঔরঙ্গজেব একটা বিশাল শক্তিশালী রাজা, উনি মারা যাওয়ার পরে ওনার যে উত্তরাধিকারী যারা রয়েছে, ওনার ছেলে একটা, তার নাম হচ্ছে বাহাদুর শাহ প্রথম। কেন বাহাদুর শাহ প্রথম? কারণ পরবর্তীকালে দেখবো বাহাদুর শাহ নামে আরেকজন আছে। তাহলে ইতিহাস আমরা মনে রাখার জন্য কি করব, এর নামটা জানবো, বাহাদুর শাহ প্রথম। তাহলে কি বললাম? বাহাদুর শাহ প্রথম বলে সে রাজা হয়েছে। ভালো করে ইতিহাসের গল্প কিন্তু বুঝতে হবে, না হলে সমস্যা। মনে রাখার জন্য গল্পটা খুব ভালো করে বুঝতে হবে। তাই বাহাদুর শাহ প্রথম রাজা হয়েছে, হওয়ার পরে ও রাজত্ব করছে। করার পরে বাহাদুর শাহ প্রথম যেই মারা গেল, গেলে তার যারা ছেলে রয়েছে তাদের মধ্যে বিশাল লড়াই হচ্ছে। আগের দিনের ভিডিওতে আমরা বাহাদুর শাহ প্রথমের কটা ছেলে ছিল, কার রাজত্ব কতক্ষণ, সেটা আমরা বলে দিয়েছি, ঠিক আছে? ওনার ছেলেদের মধ্যে লড়াই হচ্ছে। হতে হতে ওনার যে একটা ছেলে রাজা হয়েছে, তার নাম হচ্ছে জাহানদার শাহ। কি বললাম? জাহানদার শাহ হচ্ছে রাজা হয়েছে। ওই যে জাহানদার সঙ্গে লড়াইয়ে আজিমুসান বলে ওনার আরেকটা ছেলে ছিল, সে মারা গেছে। কি বললাম? আজিমুসান মারা গেছে। আজিমুসান মারা গেলে আজিমুসানের একটা ছেলে আছে, মানে ঔরঙ্গজেবের অ্যাকচুয়াল কি নাতি, তার নাম হচ্ছে ফারুক শিয়ার। তোমরা দেখবে যে ওই চিঠি আছে তোমাদের বইতে, ঔরঙ্গজেবের চিঠি এনায়েতুল্লাহকে দিয়ে লিখিয়েছিল মুর্শিদ কুলিকার কাছে। ওই চিঠিতে তোমার দেখবে উল্লেখ আছে ফারুক শিয়ারের নাম। তাহলে ঔরঙ্গজেবের নাতি, ঔরঙ্গজেব ফারুক শিয়ারকে খুব ভালোবাসত। তো ওনার বাবা হত্যা করলো, মানে ওনার বাবাকে হত্যা করা হলো, জাহানদার শাহ হত্যা করেছে। ফারুক শিয়ার কিন্তু তখন ওখানে ছিল না, ও তখন দিল্লির বাইরে ছিল। দিল্লি তো মুঘল সম্রাটের রাজধানী, ও বাইরে ছিল। ও এবার ওখান থেকে ফিরে এসেছে। জাহানদার শাহ তাহলে মাত্র কিছুদিনের জন্য রাজা হয়েছে। 1712 থেকে নিয়ে 1713 পর্যন্ত রাজা হয়েছে, ঠিক আছে? ফারুক শিয়ার ফিরে এসেছে দিল্লিতে, এসে জাহানদার শাহকে মেরে দিয়েছে, মানে ওর কাকাকে হত্যা করে দিয়েছে, দিয়ে ওর নিজে রাজা হয়েছে। এই যে গল্পটা আমি বললাম, এই গল্পটার মধ্যে দুটো বড় ক্যারেক্টার আছে, তাদেরকে বলা হয় সৈয়দ ভ্রাতৃদ্বয়। কি বললাম? সৈয়দ ভ্রাতৃদ্বয়। এটা তোমাদের বইয়ে নেই, কিন্তু এই গল্পটা জানতে হবে, কারণ আমরা যেহেতু মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ছি। ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে কি হয়েছে, অনেক যারা ওর আন্ডারে কর্মচারী ছিল, বড় বড় যারা কর্মচারী, আমাদের যেমন আমলা বলি সরকারে, তেমন ওদের আন্ডারে অনেকগুলো, ওদের যারা লোকজন, মনসবদার বলবো বা পদমর্যাদাধারী বিভিন্ন লোকজন ছিল ওদের রাজসভায়, তারা এবার নিজে নিজে ক্ষমতাবান হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রদেশে ওনাদের সেই এগুলো হয়েছে, আগের দিনের ক্লাস পড়েছি। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে রিলেটেড, দেখো ওই জন্য আমাদের এই ভিডিওটা নিয়ে আসা। কিন্তু কেউ যদি না করে থাকে পড়ে আসতে হবে। আগের দিনে কি জেনেছিলাম? 3টে আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছে। কি কি? বাংলা, অযোধ্যা আর হায়দ্রাবাদ। বাংলা কার নেতৃত্বে হয়ে গেছে? স্বাধীন একটা রাজ্য হয়ে গেছে, মুর্শিদ কুলি খাঁ। হায়দ্রাবাদ কার নেতৃত্বে হয়েছে? কার নেতৃত্বে হয়েছে হায়দ্রাবাদ? মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। সে আবার অনেকগুলো উপাধি পেয়েছে। অযোধ্যা কার নেতৃত্বে হয়েছে? সাদাত খান, পরবর্তীকালে সফদরজং। আর তারপরে কে রাজা হয়েছে? সুজাউদ্দৌলা। এইগুলো সব লিখিয়ে দিয়েছিলাম আমি। তাহলে দেখো সবাই এবার নিজের মতো হয়ে যাচ্ছে। এই সৈয়দ ভ্রাতৃদ্বয়, যাদের নাম হচ্ছে আব্দুল্লাহ খান আর হোসেন আলী, এরা বিশাল শক্তিশালী হয়ে গেছে। ওরা এইবার ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে ওরা যার মনে করছে তার সিংহাসনে বসাচ্ছে। ওরা নিজেরা রাজা হচ্ছে না, কিন্তু ওদের হাতে এত ক্ষমতা হয়ে গেছে মুঘল সাম্রাজ্যের, যে হচ্ছে ওরা যার খুশি তার সিংহাসনে বসিয়ে দিচ্ছে। জাহানদার শাহ বসিয়েছে, জাহানদার শাহ যে ওদের কথা শোনে না বলে তার মেরে দিয়ে ফারুক শিয়ারে বসিয়ে দিয়েছে।
আবার ফের পরবর্তীকালে ফারুক শিয়ারকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, কানা করে দিয়েছে, চোখ উপড়ে নিয়েছে, নিয়ে মানে বাজে ভাবে মেরেছে ওই সৈয়দ ভ্রাতৃদ্বয়। মানে ওরা অ্যাকচুয়ালি রাজা হয়নি কোনোদিন, কিন্তু ওরা কিং মেকার হয়েছে, রাজা তৈরি করেছে ওরা পরপর। এবার ফারুক শিয়ারের ক্ষেত্রে কি কেস হয়েছে, যেহেতু সৈয়দ ভ্রাতৃদ্বয় ওর রাজা করেছে, সবসময় ওদের কথা শুনে চলতে হয়, এরম বিষয়, ওদের কথা একটু আধটু গরমিল হয়ে তখন রাজার উপর প্রেশার দেয়, কেসটা এরকম হয়ে গেছে। এইবার এই সময় অনেকগুলো আরো পাশাপাশি অনেকগুলো ঘটনা ঘটছে। আমরা এখানে প্রধানত বাংলার ইতিহাসটা পড়বো, কিন্তু ফারুক শিয়ারের ফরমান এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা তোমাদের খুব আসে, ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব লেখো, ফারুক শিয়ারের ফরমান কি, দস্তক কি, দস্তকের ব্যবহার কেমন ভাবে ঘটেছিল, এইটা, পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধের কারণ ফলাফল, পলাশির লুণ্ঠন, ঠিক আছে, এই প্রশ্নগুলো প্রত্যেক বছর ঘুরিয়ে ঘুরিয়ে আসে। কি বললাম, ফারুক শিয়ারের ফরমানটা জানতেই হবে, আর পলাশির যুদ্ধ, এই দুটো টপিক আজকে আমরা আলোচনা করবো। এরপরে আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে আমরা জানবো। ক্লিয়ার হলো কি বলছি? তাহলে ফারুক শিয়ারের ফরমানটা জানতে গেলে প্রথম ফারুক শিয়ার সম্পর্কে জানলাম। ফারুক শিয়ার হচ্ছে একজন মুঘল সম্রাট, ঠিক আছে। তাহলে ফারুক শিয়ার যেহেতু মুঘল সম্রাট, কার থেকে এসছে পরপর করে, ঔরঙ্গজেবের পর বাহাদুর শাহ, বাহাদুর শাহর পরে জাহানদার শাহ তার ছেলে, তারপর অন্য একটা ছেলের ছেলে আজিমুস ছেলে ফারুক শিয়ার, সে রাজা হয়েছে। ফারুক শিয়ার কি করে, তুষ্টিকরণ, বিভিন্ন রাজপুত, বিভিন্ন অন্যান্য গোষ্ঠী যাদের সবসময় বিভিন্ন গিফট টিফট দিয়ে ভুলিয়ে ভালিয়ে রেখে দেয়, নিজে মানে শক্তিশালী রাজা নয়, ওই সৈয়দ ভ্রাতৃদ্বয়ের আন্ডারে যেহেতু ও রয়েছে। এবার এই সময়ে ভারতবর্ষে মানে বাণিজ্য করতে এসছে একটা দল। কারা কারা বাণিজ্য করতে এসছে, পর্তুগিজরা এসছে, ওলন্দাজরা এসছে, ইংরেজরা এসছে, ফরাসিরা এসছে, এরকম বিভিন্ন বিদেশি শক্তি যারা ইউরোপ থেকে আসছে। তোমরা সবাই শুনেছো ইউরোপে প্রথম কি হচ্ছে, নবজাগরণ ঘটেছে, তাই না? নবজাগরণের ফলে ওরা বিভিন্ন জাহাজ তৈরি করেছে, বিভিন্ন মালপত্র তৈরি, সেগুলো বিক্রি করতে বিভিন্ন দেশে আসছে, সেখান থেকে কিছু জিনিস ওরা কিনছে, কাঁচামাল ওদের দেশে গিয়ে আবার তৈরি করছে, ফের বিক্রি করছে, এরকম সিস্টেম। তো ওই করতে করতে ভারতে এসেছে, সেই জাহাঙ্গীরের আমল থেকে অল্প অল্প করে আসছে, আস্তে আস্তে ওরা এখানে বাণিজ্য করছে। এইবার তুমি ভেবে দেখো, মানে হচ্ছে বিদেশি, মনে করো একটা রয়্যাল এনফিল্ড একটা কোম্পানি, আমেরিকার একটা বাইক তৈরি করে কোম্পানি, তাদের ওখানে মনে করো বাইকটা তোমার তৈরি হচ্ছে 1,00,000 টাকায়, তারা ভারতে যখন বিক্রি করতে আসছে, তখন ভারত সরকারের ট্যাক্স দিতে হচ্ছে এর 50,000 টাকা বা 70,000 টাকা। তাহলে নতুন বাইকটার দাম কত হলো, 1,70,000 টাকা। এইবার যদি মনে করো ওই ট্যাক্সটা ওদের না দিতে হয়, ট্যাক্সটা ফ্রি করে দেওয়া হলো, তাহলে ওর 1,70,000 টাকা বিক্রি করলো, তাহলে ওর কত টাকা লাভ হলো? আগে তো 1,00,000 বিক্রি করে যা লাভ পেতো পেতো, এখন ফের গোটা 70,000 টাকাটা ফের লাভ হয়ে গেল। মানে কোনো অঞ্চলে বাণিজ্য করার জন্য কি হয়, আমাদের ট্যাক্স দিতে হয় সেই অঞ্চলের, এখন সরকারকে দিতে হচ্ছে, আগে কাদের দিতে হতো, রাজাদের দিতে হলো। তাহলে ব্রিটিশরা দেখতে পাচ্ছে যে আমরা যদি এই ট্যাক্সটা কোনোভাবে মুকুব করে নিতে পারি রাজাদের থেকে, তাহলে আমাদের লাভে লাভ, মানে বিশাল লাভ হয়ে যাবে। ভালো করে কনসেপ্টটা মাথায় বোঝে, বুঝতে পারছো? এবার ওরা ওই জন্য কি করছে, বারবার করে মুঘল সম্রাট আমাদের যারা রয়েছে তাদের কাছে গিয়ে বলছে আমাদের একটু ট্যাক্স মুকুব করে দিন, ট্যাক্স মুকুব করে দিন, রিকোয়েস্ট করছে বিভিন্ন ভাবে। ওরা একটা অফার দিল যে বার্ষিক 3,000 টাকার বিনিময়ে আমরা বাংলা আর গুজরাটের কিছু অংশ, বিশেষ করে সুরাট বলে যে এলাকাটা রয়েছে, সেইখানে বাণিজ্য করব। এইখানে তোমরা ভেবে থাকো ওরা অন্য রাজ্যগুলো কেন বলছে না কেন, কারণ আগে বাণিজ্য হতো কি পথে, জলপথে বাণিজ্য হতো। তাহলে আমার নদী বা সমুদ্রের কাছাকাছি যে বন্দরগুলো থাকবে সেইটা তো আমার কাজে লাগাবো। ওরা কলকাতাটা, সুরাট বন্দরটা কাজে লাগাতে চাইছে। ওই ট্যাক্স মুকুবের জন্য প্রথমে একবার গেল, গিয়ে রাজার কাছ থেকে, মুঘল সম্রাটদের কাছ থেকে একটা দস্তক, মানে একটা শিল মতো নিয়ে এসছে, সেটা দেখাচ্ছে। তো স্থানীয় যারা নবাব, ঔরঙ্গজেব মারা যাওয়ার পর ছোট ছোট রাজ্যরা স্বাধীন হয়েছে, তো তাদেরও তো শক্তি আছে, তারা কিন্তু ট্যাক্স ছাড়ছে না। এই করে 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 1717 সালে এইবার একবার ওই ফারুক শিয়ারের কাছে ওরা গেল একটা ওই আবেদন জানানোর জন্য যে আমাদের ট্যাক্স মুকুব করা হোক। সেখানে কে কে গেল, ইংরেজদের পক্ষ থেকে একজন হচ্ছে কি ছিল, সুরম্যান নামে একজন কর্মচারী, কি বললাম, সুরমান নামে একজন গেল, আর একজন দোভাষী গেল, তার এক্সাক্ট নামটা আমার এক্ষুনি মনে নেই, যে কিনা ট্রান্সলেট করে। সুরম্যান ইংরাজিতে বলবে, আর ফারুক শিয়ার যে ভাষায় বোঝে, আরবি বা ফার্সি বা উর্দু, সেই ভাষাটা ট্রান্সফার করে বলবে, সে গেল। আর ওদের সঙ্গে একজন গেল, তার নাম হচ্ছে ডাক্তার হ্যামিল্টন, যে ডাক্তার ছিল, শল্য চিকিৎসক বলা হয়ে থাকে, ঠিক আছে। এইবার যখন মুঘল সম্রাটের কাছে গেছে ওই ট্যাক্স ফ্রি করার জন্য, তখন ওই ফারুক শিয়ারের বিশাল শরীর খারাপ, অনেক দিন ধরে রাজবৈদ্য বা মুঘল সম্রাটের যারা বৈদ্য ছিল তারা ট্রিটমেন্ট করছে, সারছে না কোনো মতে। আর এই অবস্থায় ওরা ফর্ম কিছু আবেদন নিয়ে গেছে, যাওয়ার পরে হ্যামিল্টন ইউরোপে যেহেতু নবজাগরণ হয়েছে, ওদের তো উন্নত ওষুধপত্র, সেইগুলো খাইয়ে একটু সেবা যত্ন করে ফারুক শিয়ার সুস্থ হয়ে গেছে। রাজা তাহলে সুস্থ হয়ে গেছে, খুশি হয়ে গেছে, তোমার কি উপহার লাগবে বলো, বলেছে। ওরা সেই সুযোগে বলেছে যে আমাদের উপহারটা দিতে হবে কি, আমাদের ট্যাক্স ফ্রি করে দাও, আরো কিছু নতুন নতুন শর্ত ওরা দিয়েছে। ক্লিয়ার হলো?
সেই শর্তগুলো দিলে ফারুক সিয়ার তো খুশি হয়েছে রাজা, আর ও বললাম প্রথম থেকে একটু মানে সবার তোষামত করে করে বেড়ায়, মানে সবার তেল দিয়ে দিয়ে বেড়ায় ফারুক সিয়ার। তখন ফারুক সিয়ার রাজি হয়ে গেছে, গেলে নতুন করে একটা পুরো লিখে দিয়েছে, মানে ও যারা মুন্সিদের থেকে লিখে দিয়েছে যে এই বিষয়ে আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছাড় দিচ্ছি। তাহলে ভালো করে ভেবে দেখো, অন্য যারা ছিল, ফরাসিরা এসেছিল, পর্তুগিজরা এসেছিল, ওলন্দাজরা এসেছিল, তার সঙ্গে ইংরেজরা ছিল, কেউ কিন্তু ছাড় পায়নি বাণিজ্যে। ছাড় শুধু কারা পেয়ে গেল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে গেল। এই যে ফারুক সিয়ারের ফরমান, এটাকে বলা হয়ে থাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনা কাটা, মানে বিশাল একটা যুগান্তকারী পরিবর্তন। অ্যাকচুয়ালি দেখো, ওরা তো বিদেশি যারা শক্তি এসছে তাদের মধ্যে এখন সবচেয়ে বেশি কারা সুবিধা পাচ্ছে? ইংরেজরা পাচ্ছে। আর ফরমানের মধ্যে এমন এমন অনেকগুলো বিষয় রয়ে গেছে যার জন্য স্থানীয় নবাব যারা থাকবে, মুঘল সম্রাট তো প্রধান, ভারতের প্রধান, ছোট ছোট এলাকায় ছোট ছোট নবাব আছে, তাদেরকেও ট্যাক্স দিতে হবে না, সেই সমস্ত গ্রাম থেকে ওরা জমিদারিত্ব পাবে, বিভিন্ন বিষয় তারা পেয়ে গেল। মানে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি পুরো ভারতে মানে এন্ট্রি নিয়ে নিল পুরো বণিক হিসেবে, আর ওদের কোনো চাপ থাকলো না। সেই যে ফারুক সিয়ারের ফরমান রয়েছে সেখানে কি কি বিষয় রয়েছে আমাদের টেক্সট বই থেকে আমরা প্রথম একটুখানি দেখে নেব। ঠিক আছে, তাহলে কোথা থেকে প্রেক্ষাপটটা এলো, বেসিক জিনিসটা তোমাদের বলে দিলাম আমি। এই সময় এবার ফারুক সিয়ারের ফরমানে কি কি বলেছে? বলছে হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3,000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে। আমি কি বলেছিলাম, নোটস তোমাদের নিজেদের বানাতে হবে। আমি যদি দিই ফারুক সিয়ারের ফরমানে টিকা লেখো, তাহলে তোমরা বলবে যে মুঘল সম্রাট ফারুক সিয়ার 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা বিশেষ ফরমান জারি করে, যার বদৌলতে বা যার অধিকারে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্য করতে পারতো, এর সঙ্গে সঙ্গে সুরাটেও বাণিজ্য করতে পারতো। এই ফরমানের বিষয়গুলি হলো বলে এই বইয়ে যেমন এমনি বিস্তারিত লেখা, তোমার শুধু একটা একটা পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে, তাহলে কি সুন্দর একটা নোটস তৈরি হয়ে গেল। নিজেদের সেলফ নোটস বানাতে হবে, আমাদের কাছে সব নোটস আছে, রেডি করা আছে, সব তোমাদের দেবো। তার আগে আমি চাইছি নিজের লেখার ক্ষমতা তৈরি হোক। নিজের লেখার ক্ষমতা ছাড়া কোনো ক্লাসে বিশাল ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব নয়। যে বলবে ভুল কথা। মুখস্থ বিদ্যা খুব বেশি দিন চলবে না, মুখস্থ করতে হবে, নিজের কিছু কিছু বানাতে হবে, সৃজনশীলতাটা বাড়াতে হবে। সবাই নিজে নিজে লেখার চেষ্টা করো। আমি বড় প্রশ্ন আজকে দেবো একটা, তাহলে বোঝা গেল। তারপর বলছে তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। আমরা যেটা এখন ইংরেজিতে ট্যাক্স বলি, তার বাংলাটা শুল্ক। আমাদেরও কিন্তু ট্যাক্স দিতে হয়। আমরা মনে করি এখানে সেন্টার করেছি, আমাদের একটা ট্যাক্স কাটতে হচ্ছে, ট্রেড লাইসেন্স পঞ্চায়েতে কাটতে হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হয়। তাহলে কোনো শুল্ক দিতে হয় না, ফ্রি শুল্ক একদম, ঠিক আছে। তারপরে বলছে ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। ঠিক আছে, মানে জমিদার হয়ে গেল 38টা গ্রামের। আচ্ছা, তারপরে কি বলছে, কোম্পানির পণ্য কেউ চুরি করলে বাংলার নবাব তাকে শাস্তি দেবে, মানে স্থানীয় নবাব তাকে শাস্তি দেবে। এখানে বাংলার প্রেক্ষাপটে আলোচনা করছি, বাংলা, গুজরাট হলে গুজরাট, যেখানে হচ্ছে সেখানকার নবাব তাকে শাস্তি দেবে। আচ্ছা, তারপরে কি বলছে, আচ্ছা কোম্পানিকে ক্ষতিপূরণ দেবে, আবার নবাব ক্ষতিপূরণ দেবে, ভেবে দেখো ভালো করে। কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারে। মানে কোম্পানি যদি নিজে জাহাজ আনে বা কোনো জাহাজ যদি ভাড়া করে নেয়, সেই জাহাজের যদি কোম্পানি অনুমতিপত্রটা শুধু থাকে, ও সব জায়গায় যেখানে খুশি বাণিজ্য করতে পারবে, কেউ বাধা দিতে পারবে না, কোনো ট্যাক্স দিতে হবে না। আগে তো জলপথে ট্যাক্স দিতে হতো, ট্যাক্স ফ্যাক্স কিচ্ছু দিতে হবে না, ঠিক আছে। আবার বলছে কি, এছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ যে ট্যাক্সাল, ট্যাক্সাল মানে কি, টাকা তৈরি হয় যেখানে, সেই ট্যাক্সালে প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারে। কি বড় ক্ষমতা ভেবে দেখো। এখানে একটা জিনিস বইয়ে উল্লেখ করা নেই, যেমন ছোট বলে তোমাদের দেয়নি, কিছু পরিমাণ রূপও জমা রাখতে হবে নবাবের কাছে, ট্যাক্সালে টাকা ছাপাতে পারবে কোম্পানি। কেউ যদি টাকা ছাপানোর ক্ষমতা পেয়ে যায় কোনো যদি কোম্পানি, তাহলে সে অবাধে বাণিজ্য করতে পারবে না, যত খুশি সে কিনবে। তো এতগুলো সুযোগ দিচ্ছে ফারুক সিয়ার। এছাড়াও আরো অনেক কিছু বিষয় উল্লেখ ছিল, সেগুলো আমি তোমাদের বলে দিই। কোম্পানির কোনো কর্মচারী যদি, ভারতের কোনো লোক যদি কোম্পানির আন্ডারে কাজ করে, সে যদি কোনো টাকাপত্র নিয়ে পালিয়ে যায়, তাহলে কি করতে হবে, নবাবের দায়িত্ব তার গিয়ে ধরে আনতে হবে, তার থেকে টাকা আদায় করে দিতে হবে, না হলে নবাব নিজে থেকে ক্ষতিপূরণ দেবে। তাছাড়া কোম্পানির জাহাজ থেকে যদি কোনো মাল সমুদ্রে বা নদীতে পড়ে যায়, সেইটা খোঁজার জন্য যাবতীয় সাহায্য করতে হবে। এই সব চাপিয়ে দিয়েছে। আবার কি চাপিয়ে দিয়েছে, যে হচ্ছে কোম্পানির যদি কোথাও চুরি হয় কিছু, সেগুলো দায়িত্ব নবাবকে নিতে হবে বিচার করার জন্য, বা সেইটা ধরে দিতে হবে। এতগুলো সব দায়িত্ব দিয়েছে। আরো অনেক কিছু বিষয় ছিল যেগুলো আমাদের বইতে ছোট করে এটা দেওয়া হলো। তাহলে অ্যাকচুয়ালি কি, ফারুক সিয়ারের ফরমানের জন্য আমরা কি বুঝতে পারলাম বলতো? এই ফরমানের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যা, তার সঙ্গে গুজরাটের কিছু অংশ বা ভারতের অন্যান্য প্রদেশে একদম বিনা বাধা এবারে বাণিজ্য করবে, তাই তো? এইটা মুঘল সম্রাট ফারুক সিয়ার বলে দিয়েছে। কিন্তু এখানে একটা ঝামেলা মানলো। সেই ঝামেলাটা কি? মনে করো মোগল সম্রাট, এখন ধরো মোদি এই কথাটা একটা কোনো বলে দিই, ধরো আমেরিকার কোনো একটা কোম্পানি এসেছে এখানে আমাদেরকে বাণিজ্য করতে চাইছে, আমাদের প্রধানমন্ত্রী ওখান থেকে লিখে দিল যে এই বিষয়ে তুমি করো। এইবার সে সেইটা নিয়ে যখনই আমাদের পশ্চিমবঙ্গে এলো, মানে আগেকার বঙ্গ তোমরা ভাবো, এসে বাণিজ্য করতে আছে, আমাদের এখানকার হেড কে, মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বললো না, ওর সম্রাট কি বলেছে সেসব কথা তুমি রাখো, আমার এলাকায় যদি তুমি বাণিজ্য করতে চাও আমাকে ট্যাক্স দিতে হবে, আমাকে তোমার মানতে হবে, তুমি ওই কেন্দ্রের লোক যা পারে বলুক গিয়ে। একই কেস ঘটেছে ইংরেজদের সঙ্গে বাংলায়, বুঝতে পেরেছো? তাহলে ফারুক সিয়ার তো বলে দিয়েছে এত এত কিছু করতে পারবে, বা কলকাতায় দুর্গ নির্মাণ করতে পারবে। দুর্গ মানে সেখানে ইংরেজরা থাকবে থেকে, যেমন ফোর্ট উইলিয়াম দুর্গ, এখন ফোর্ট উইলিয়াম সবাই বেড়াতে যায় জানো তো, ওই রকম দুর্গ তৈরি করতে পারে, সেখানে তোমরা থাকতে পারবে। এগুলো তো ফারুক সিয়ার বলে দিয়েছে। কিন্তু আমাদের বাংলার যারা নবাব ছিল, বিশেষ করে মুর্শিদ কুলি খা, আলীবর্দী খা, এরা বলছে না, ট্যাক্স শাল তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে দেবো না, বাণিজ্য তুমি করো অল্পত্র, আমাদেরও ট্যাক্স দিতে হবে। মুর্শিদ কুলি খাদের সঙ্গে প্রথমে একটু একটু সম্পর্ক, মোটামুটি টক মিষ্টি মিলিয়ে সম্পর্ক, মানে মাঝে মাঝে ইংরেজদের সঙ্গে একটু ঝগড়াঝাটি হচ্ছে, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যাচ্ছে, এরকম চলছে ওদের সঙ্গে। কিন্তু বিরোধটা বাঁধলো কখন? যখন সিরাজউদ্দৌলা নবাব হলো। সিরাজউদ্দৌলা একদম মানে জওয়ান বয়সে নবাব হয়েছে, কচি ছেলে, তাজা রক্ত, একদম ইংরেজদের কোনো মতে মানতে চাইছে না। তার সঙ্গে আবার ইংরেজরা কার হেল্প করছে? সিরাজের যারা শত্রু তাদের হেল্প করছে। এই সিরাজের গল্পটা, পলাশির যুদ্ধের গল্পটা আমরা একটু এমনি গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করব। ওই গল্পটা আমি বলবো, তার আগে ইংরেজদের সঙ্গে আমাদের যে বিরোধিতা নবাবদের, সেইটা একটুখানি আমরা জানবো। তাহলে কি হলো? মনে করো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আমাদের নবাবদের যে সম্পর্কের বিবর্তন, সেটা আমরা একটুখানি জেনে নেব। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কি বললাম, নবাবদের আমাদের যে বিরোধ, সেইটা আমরা একটুখানি জেনে নেব। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর আমাদের বাংলার নবাব, ঠিক আছে, এদের মধ্যে যে সম্পর্কের উন্নতি হচ্ছে অবনতি হচ্ছে, সেইটা আমাদের একটুখানি আলোচনা করতে হবে। তাহলে কি বললাম, মুর্শিদ কুলি খাঁ বাংলার প্রথম নবাব, সবাই জানো, সে ওখান থেকে এলো, দেওয়ান পদ পেলো প্রথম, তারপর নাজিম পদ পেলো, উনি নবাব হয়েছে। পর্তুগিজরা আছে, ফরাসিরা আছে, ওলন্দাজরা আছে, ইংরেজরা আছে, সবাই বাণিজ্য করছে, উনি সবার সঙ্গে মোটামুটি সম্পর্ক। এবার যে প্রথম নবাব হয়, লোকজন তাদের উপঢৌকন পাঠায়, কিছু গিফট টিফট পাঠায়, যে তুমি নবাব হয়েছে, নাও আমাদের তরফ থেকে তোমার গিফট, এরকম করে সবাই পাঠিয়েছে। মুর্শিদ কুলি খাঁর সঙ্গে ভালো সম্পর্ক। মুর্শিদ কুলি খাঁ যখন দেখছে যে ফারুক সিয়ারের ফরমান নিয়ে ওরা এসেছে, ওরা বললো ঠিক আছে, ফারুক সিয়ারের ফরমান তোমরা এনেছো, নবাবের ফরমান। প্রথম প্রথম মুর্শিদ কুলি খান তো মোগল সম্রাটেরও মেনে নিত, তারপর ধীরে ধীরে উনি স্বাধীন চেতা হয়ে গিয়েছে। তারপর মুর্শিদ কুলি খাঁর সঙ্গে মোটামুটি ভাবে ইংরেজের সম্পর্কটা শেষ হলো। আলীবর্দী খাঁ রাজা হয়েছে। আলীবর্দী খাঁ রাজা হওয়ার পরে ব্রিটিশদের মোটামুটি চাপের মধ্যে রেখেছে, বাণিজ্য করো, আমাকে কিছু ট্যাক্স দাও, এইভাবে তোমরা চলাফেরা করো। ব্রিটিশরা মাঝখানে কি করলো, ডাচদের কিছু নৌকা ওরা করে নিয়েছে, বন্ধ করে, মানে ধরে রেখেছে। আলীবর্দী খাঁ গেল, গিয়ে সেগুলো আবার উদ্ধার করলো, করে দিয়ে দিল। এই ঘটনাটা কত সালে ঘটেছে? 1748 সালে ঘটেছে আলীবর্দী খাঁর সঙ্গে। ওরা ওই মানে এদের গুলো আটকে রেখেছিল, আর্মেনীয় যারা বণিক ছিল তাদের নৌকাগুলো বা জাহাজগুলো ইংরেজরা আটকে রেখেছিল, সেগুলো আলীবর্দী খাঁ ছাড়িয়ে ওদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করেছে, 1744 সালে যখন হচ্ছে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খাঁ ব্রিটিশ কোম্পানির থেকে 30 লক্ষ টাকা চেয়েছে, কিন্তু ব্রিটিশ কোম্পানি সেটা দেয়নি, না দিলে আলীবর্দীর সঙ্গে একটু সম্পর্ক খারাপ হয়েছে। হওয়ার পরে এবার কি করেছে, সিরাজউদ্দৌলা নবাব হয়েছে। সিরাজউদ্দৌলার প্রেক্ষাপটটা একটুখানি আমরা বুঝবো। সেটা হচ্ছে আমাদের আলীবর্দী খাঁ, যার কথা বলছি, মুর্শিদ কুলি খাঁর পরে তো উনি নবাব, মাঝখানে যদি আরেকটা নবাব ছিল সেটা আমরা যাচ্ছি না, পরবর্তীতে সেনাপতিরা বা জগৎ শেঠের সহায়তা আমি বললাম আগের দিনে, আলীবর্দী খাঁ নবাব হয়েছে। আলীবর্দী খাঁ দুটো মেয়ে ছিল, একজনের নাম হচ্ছে ঘসেটি বেগম, একজনের নাম হচ্ছে আমিনা বেগম। কি বললাম? ঘসেটি বেগম আর আমিনা বেগম। এবার ঘসেটি বেগমের বিয়ে হয়েছে, কিন্তু ঘসেটি বেগমের কোনো ছেলে পুলে হয়নি, কিন্তু আমিনার বিয়ে হয়েছে, ছোট মেয়েটা, তার একটা ছেলে হয়েছে, তার নাম দিয়েছে সিরাজউদ্দৌলা, ঠিক আছে। এবার সিরাজউদ্দৌলা ছোটবেলা থেকে বড় হচ্ছে, ওর খালামার যেহেতু কোনো ছেলে মেয়ে কিছু নেই, বা মাসির কোনো ছেলে মেয়ে নেই, বড় মাসির খুব ভালোবাসে ঘসেটি বেগম, সিরাজের খুব ভালোবাসে, ছোটবেলা থেকে মানুষ করছে, বড় হচ্ছে হচ্ছে হচ্ছে, তাহলে সবাই জানে কি আলীবর্দী মরে গেলে সিরাজউদ্দৌলা নবাব হবে, সবাই সেইভাবে ওর ভালোবাসে। কিন্তু দেখা গেল সিরাজউদ্দৌলা যেই বড় হয়ে গেছে, ঘসেটি তখন প্রায় বুড়ো বয়স, সেই সময় ওনার একটা ছেলে হয়েছে বুড়ো বয়স। এইবার অ্যাকচুয়াল কি, রাজা মরে গেলে তার বড় মেয়ের ছেলে তো নবাব হওয়া উচিত। ঘসেটির আবার মনের মধ্যে আস্তে 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 হচ্ছে যে যদি আমার ছেলেটা রাজা হয় তাহলে ভালো হয়। ছোটবেলা থেকে সিরাজের কিন্তু ভালোবাসে, কিন্তু এবার আস্তে আস্তে সিরাজের থেকে ওনার মনটা সরে আসছে, যে আমার ছেলে যদি রাজা হয় তাহলে ভালো হয়। তাহলে ঘসেটি বেগম ভিতরে ভিতরে সিরাজের বিরুদ্ধে আবার রেগে যাচ্ছে। তার সঙ্গে কিছু লোকজন আছে আমাদের এই বাংলার জগৎ শেঠ থেকে শুরু করে রাজবল্লভ, এরা সবাই কি করছে, সিরাজের একদম দেখতে পায় না, দু চোখে দেখতে পায় না। তখন এরা ভিতরে ভিতরে একটা জোট তৈরি করছে, সিরাজের কি করে সরানো যায়। তার সঙ্গে যোগ দিয়েছে আমাদের মীর কাসিম আর মীর জাফর। এরা দুজন কারা? মীর জাফর হচ্ছে প্রধান সেনাপতি বা বক্সি, প্রধান সেনাপতির পদমর্যাদাকে কি বলা হতো? বক্সি বলা হতো। মীর জাফর হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলার বা হচ্ছে বাংলার প্রধান সেনাপতি, আর দ্বিতীয় প্রধান সেনাপতির নাম কি? মীর কাসিম। এরাও সবাই ভিতরে ভিতরে ওদের সঙ্গে যোগ দিচ্ছে। এইবার এই মতো অবস্থায় আলীবর্দী খাঁ মারা গেল 1756। মারা গেলে এবার কে রাজা হয়েছে? সিরাজউদ্দৌলা রাজা হয়েছে। ও রাজা হয়ে গেলে সব পর্তুগিজরা, ফরাসিরা, ওলন্দাজরা সবাই গিফট পাঠিয়েছে রাজার জন্য। কিন্তু
ইংরেজরা কোনো গিফট পাঠায়নি। সিরাজউদ্দৌলা মনে করছে কি ব্যাপার, ওরা এত বড় শক্তি, ওরা আমাদের এখানে বাণিজ্য করে খাচ্ছে, ওরা আমার জন্য কোনো গিফট পাঠায়নি। ও রয়ে গেছে ইংরেজদের প্রতি, এরা মনে মনে রাগ রয়ে গেছে। এইবার তার সঙ্গে সঙ্গে দু তিনটে একসঙ্গে ইনসিডেন্ট একসঙ্গে ঘটলো। কি ঘটলো? ওই ঘসেটি বেগমের একটা প্রিয় পাত্র ছিল যার নাম হচ্ছে রাজবল্লভ। কি বললাম? রাজবল্লভ। ঠিক আছে, এই রাজবল্লভ কি করেছে, ঘসেটি বেগমের খুব প্রিয় পাত্র, সিরাজউদ্দৌলা ডেকেছে যে তোমার এলাকায় যা জমিদারি করো সেই ট্যাক্স গুলো আমার কাছে পাঠাও, আমি দেখবো কত কি হিসেব আছে তোমার। ওই রাজবল্লভ তো সব খেয়ে নিয়েছে, নিজে সব আত্মসাৎ করছে, ঠিকঠাক পাঠাচ্ছে না। তখন ওর ছেলে কৃষ্ণ দাসকে পাঠিয়ে দিল ইংরেজদের কাছে, সোনা দানা নিয়ে পাঠিয়ে দিয়েছে। ইংরেজদের বলেছে তোমার আমরা কিছু ঘুষ দেবো, তোমরা আমার একটুখানি বাঁচাও, সিরাজের হাত থেকে আমাদের বাঁচাও। বলে ইংরেজরা আশ্রয় দিয়েছে। সিরাজউদ্দৌলা তো খুব মাথা গরম হয়ে গেছে, আবার রেগে গেছে বিশাল ইংরেজদের উপরে, যে আমার যে শত্রু তার তোমরা হচ্ছে আশ্রয় দিচ্ছ, বলে ইংরেজদের বিরুদ্ধে খুব রেগে গেছে সিরাজউদ্দৌলা। ওই রাগ রয়ে গেছে একটা। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে ইংরেজরা কি করছে, ইংরেজরা তোমার হচ্ছে কলকাতায় দুর্গ নির্মাণ করছে। কি বললাম? কলকাতায় দুর্গ নির্মাণ করছে। সিরাজউদ্দৌলা তো আরো রেগে যাচ্ছে, বলে সিরাজউদ্দৌলা সেনাবাহিনী নিয়ে চলে গেল কলকাতায়, গিয়ে ইংরেজদের সব মেরে ধরে ওখান থেকে তাড়িয়ে দিল। ঠিক আছে, বোঝা গেছে? ইংরেজদের এই তাড়িয়ে দিল, সেই সময় ইংরেজদের একটা কোম্পানির একটা কর্মচারী ছিল যার নাম ছিল হলওয়েল। কি বললাম? হলওয়েল বলে। 1756 সালের তোমার হচ্ছে জুন মাসের দিকে, ওই 20 জুন সিরাজউদ্দৌলা গিয়ে ইংরেজদের তাড়িয়ে দিয়েছে। হলওয়েল মিথ্যে মিথ্যে একটা ব্যাপার প্রচার করেছে, যেটা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। কি বললাম? অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তাহলে ইংরেজ যখন কলকাতায় দুর্গ নির্মাণ করছে, সেই সময় সিরাজউদ্দৌলা গেল, গিয়ে হচ্ছে ইংরেজদের সব মেরে ধরে তাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তাড়িয়ে দেওয়ার পরে হলওয়েল কি প্রচার করেছে, 18 ফুট বা 18 ফুট একটা ঘর, সেই ঘরের মধ্যে 146 জন ইংরেজকে নাকি সিরাজউদ্দৌলা চেপে চুপে রেখে দিয়েছে, দিলে শ্বাসরুদ্ধ হয়ে নাকি সবাই মারা গেছে, দম আটকে মারা যাবে। এটা হলওয়েল প্রচার করেছে, খুব প্রচার করেছে। কিন্তু তুমি হিসেব করে দেখো, 146 জন, গড় উচ্চতা যদি আমরা দেখি 5 ফুট মতো সামথিং, তার চওড়া 2 ফুট করে যদি ধরি, হিসেব করে দেখা যায় যদি এরকম গাছি দিয়ে দিয়েও রাখা হয়, যেরকম ইট বালি সাজিয়ে রাখে, তবু ওই ঘরের মধ্যে ধরবে কি? ধরবে না, অত ছোট ঘরে। তো সেই জন্য এই ঘটনাটা মিথ্যে, কিন্তু ইতিহাসে এই ঘটনাটা হলওয়েল এমন ভাবে প্রচার করেছে যেটা মনে হবে যেন সত্যি। এটা প্রচার করে তাহলে কি সুবিধা পেয়েছে হলওয়েল বলতো, যেটা তোমার ইতিহাসের বইতে নেই? তো অনেকজন সিম্প্যাথি দেখাবে, পাশাপাশি বিভিন্ন অন্যান্য বণিকরা তারা সিরাজের সাহায্য করে, বলে তারা খুব বাজে লোক, তো এতগুলো লোকের একটা ঘরের ভিতর বন্দি করে, ঠিক আছে তারা ভুল করেছে, তুমি ধরো তাদের জেলে রাখো, নির্দিষ্টভাবে রাখো, তাই না? পরে বিচার করবে তুমি তাদের, তুমি কেন অত ছোট ঘরের মধ্যে কেন বন্দি করে রাখলে? এই সব প্রচার করেছে মিথ্যে মিথ্যে। এই ঘটনাটা, এই টিকাটা বিভিন্ন স্কুলে 2 নম্বরে 3 নম্বরে পড়ে। কি? অন্ধকূপ হত্যা কি? তাহলে আমরা প্রথমে কি বলবো, যে 1756 সালে সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করে, তখন আক্রমণ করে ইংরেজ সৈন্যদের বন্দি করে, করার পর একটা 18 ফুট বা 18 ফুট ঘরের মধ্যে রেখে দেয় তাদের, এই জন্য 146 জন সাদরুদ্ধ হয়ে মারা যায়, নরনারী সবাই ছিল। ঠিক আছে, এটা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত বলে এইটা আমরা বললাম। তো এবার নিচে লিখবো, সমালোচনাটা আমরা লিখতেই হবে। সমালোচনায় আমরা কি লিখবো, যে হচ্ছে পরবর্তীকালে দেখা গেল যে যদি আমাদের এই এত সংখ্যক লোকজনের যদি গড় উচ্চতা এবং দৈহিক পরিধি যদি আমরা দেখি, সেটা বিচার করে দেখা যাচ্ছে ওই ছোট কক্ষের মধ্যে এতজনকে কোনো মতেই রাখা সম্ভব নয়। অতএব এই ঘটনাটি একটি মিথ্যা প্রচারণা। আমাদের রমিলা থাপা আর অক্ষয় কুমার মৈত্র এরা কি বলছে, যে জ্যামিতি প্রমাণ করছে পাটিগণিতের অঙ্কটি ভুল। মানে জ্যামিতি করে দেখা যাচ্ছে একটা ঘরের যা আমার ক্ষেত্রফল তৈরি হচ্ছে, তার মধ্যে কিন্তু কোনোভাবেই ওই লোকজনকে রাখা সম্ভব নয়। এই নিচের যে একটা লাইন আমরা অ্যাড করে দিলাম, ইতিহাসের ক্ষেত্রে যারা খাতা দেখে ওই 1 নম্বর তোমার বেড়ে গেল। কোন ঐতিহাসিকের মন্তব্য যদি তুমি দিয়ে দাও, অ্যাড করে দাও, তাহলে হয়ে যাবে কি তোমাদের 1 নম্বর ওখানেই বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছে কি বলেছি? আচ্ছা, এবার ওখানে তাহলে কলকাতার নতুন সিরাজউদ্দৌলা নাম রেখেছে কি? আলীননগর। কলকাতা দখল করে নিয়েছে ইংরেজের কাছে, নিয়ে তার নাম কি দিয়ে দিল? আলীননগর বলে নাম দিয়ে দিল। ঠিক আছে, এইবার দেওয়ার পরে সিরাজউদ্দৌলা আবার মুর্শিদাবাদে ফিরে এলো, সিরাজউদ্দৌলার রাজধানী মুর্শিদাবাদ। এবার ইংরেজরা তো খুব রেগে গিয়েছে, ওরা ভিতরে ভিতরে আমাদের এই যে সিরাজের বিরোধিতা, ওর বাড়ির লোকজন যে বিরোধিতা করেছে, এদের যে গ্যাং, জগৎ শেঠ আছে, ঘসেটি বেগম আছে, রাজবল্লভ আছে, এরকম সব মির্জাফর, মীর কাসিম, এদের সঙ্গে ভিতরে ভিতরে একটা চুক্তি করে নিয়েছে যে এইরকম আমরা সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেবো, দিয়ে নতুন তোমাদের মধ্যে থেকে কাউকে একজন নবাব করাবো আমরা। ক্লিয়ার হলো? এই সব ভিতরে ভিতরে একদম ফোন দিয়ে এঁটে এঁটে সব করে রেখেছে। করার পর সিরাজউদ্দৌলা ওই কলকাতা বা আলীননগরের দায়িত্ব একটা কর্মচারীর উপর দিয়েও মুর্শিদাবাদে এসেছে। আবার 1757 সালে রবার্ট ক্লাইভ বলে একজন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে এসে আবার কলকাতা কি করে নিয়েছে? উদ্ধার করে নিয়েছে। ক্লিয়ার হলো? উদ্ধার করে নেওয়ার পর ক্লাস হচ্ছে এখানে মাঝখানে গেছিলেন যা, তাহলে কি বললাম, যে ওরা তোমার কলকাতা আবার উদ্ধার করে নিয়েছে। নিলে যখন কলকাতা উদ্ধার হলো, তখন নতুন একটা সন্ধি হলো, যেটাকে বলা হচ্ছে আলীননগরের সন্ধি। কলকাতার নতুন নাম কি রেখেছিল আমাদের সিরাজউদ্দৌলা? আলীননগর।
আর হচ্ছে আলীনগরটা কার নাম থেকে রেখেছে? ওর নানার নাম আলীবর্দী খাঁ, ওখান থেকে আলীনগর রেখেছে। আলীনগরের সন্ধি বলে একটা সন্ধি হলো, সেই সন্ধিতে কি একদম অপমানজনক সন্ধি হয়েছে। সিরাজউদ্দৌলাকে ফাইনও দিতে হলো, ক্ষতিপূরণ দিতে হয়েছে, আর হচ্ছে কি করেছে ওখানে দুর্গ তৈরি করার জন্য ওদের পারমিশন দিতে হয়েছে। আর নতুন ইংরেজরা নিজেদের নামে একটা শিক্ষা চালু করবে, একটা মুদ্রা চালু করবে, সেই আদেশটা দিতে হয়েছে, সেই ছাড়পত্রটা ওদেরকে দিতে হয়েছে। ক্লিয়ার হলো? এইবার এইসব তো চলছে, সিরাজউদ্দৌলার একটা অপমান হলো, তাহলে সিরাজউদ্দৌলা রেগে আছে। এমতো অবস্থায় একটা বিশাল যুদ্ধ সংগঠিত হলো, যেটাকে বলা হচ্ছে কিনা পলাশির যুদ্ধ। কি বললাম? পলাশির যুদ্ধ একটা হয়েছে। কত সালে হয়েছে? 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছে। এইবার যখন পলাশির যুদ্ধ হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি ইংরেজরা কিন্তু সংখ্যায় খুব কম। যদি বীর বিক্রমে আমাদের যদি সিরাজউদ্দৌলা সেনাবাহিনী যদি লড়াই করতো, তাহলে কি হতো? নর্মাল ভাবে জিতে যেত ইংরেজরা, আর ভারতে কোনো ঠাঁই পেত না। কিন্তু কি হয়েছে? প্রধান সেনাপতি শুধু ইংরেজদের দিকে ঘুরে গেছে, দ্বিতীয় প্রধান সেনাপতি সেও তো ঘুরে গেছে, মীর কাসিম, তাই না? ওরা কি করেছে? ওরা ধরো লড়াই হবে, ইংরেজরা আগে তো সামনাসামনি লড়াই হতো, এখন তার পারমাণবিক বোমা ছিল না, লড়াই হতে বিশাল বড় সেনাবাহিনী, মীর জাফর বারণ করে দিয়েছে, কেউ যায়নি, যুদ্ধ করতে যায়নি। হঠাৎ করে তো সিরাজউদ্দৌলা যে আগে থেকে জানতো এইসব ব্যাপারগুলো, যে ও এই দলে এই দলে, তাহলে ও ফের আলাদাভাবে সেনাবাহিনী নিয়ে লড়াই করতে যেত, অন্য কিছু ভাবতো বিকল্প বা সন্ধি করে নিত কোনো, কিন্তু জানে না যুদ্ধের দিন হঠাৎ করে মীর জাফরের নেতৃত্বে সেনাবাহিনী চুপ করে গেছে। তাহলে কেউ কোনদিন পারবে? আমি ধরো তোমাদের বিরুদ্ধে লড়াই করছি, আমার সেনাবাহিনী সব সব পিছন থেকে চুপ করে গেল, দাঁড়িয়ে গেল, বরং আরো কি ছোট ছোট সেনাবাহিনী এদেরকেই মারতে লাগলো, নিজেদের সেনাবাহিনী মেরে দিচ্ছে অনেকে। এই অবস্থায় হেরে গেল পুরো সিরাজউদ্দৌলা। এইবার সিরাজউদ্দৌলা তাহলে পালিয়ে যাবে ওখান থেকে, পালিয়ে গিয়ে কি করবে? অন্য রাজ্যে চলে যাবে, গিয়ে আশ্রয় নিয়ে নতুন করে ফের সেনাবাহিনী গঠন করে এসে লড়াই করবে। সিরাজউদ্দৌলা যখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে, তখন মীর জাফরের ছেলে সিরাজউদ্দৌলাকে ধরে ফেললো, ধরে ফেলে সিরাজউদ্দৌলার মাথা কেটে নিয়ে ইংরেজদের কাছে উপহার দিল, যে দেখো আমরা সিরাজউদ্দৌলা মেরে দিয়েছি। দেওয়ার পরে তাহলে সবাই মিলে ঠিকঠাক করে সিরাজউদ্দৌলার পরে মীর জাফরকে রাজা করালো। মীর জাফর মানে সিরাজউদ্দৌলার যে সেনাপতি, যে চুপচাপ ছিল প্রধান সেনাপতি, তোমরা বুঝতে পারছো তো ক্যারেক্টার গুলো, সে তাকে এবার রাজা করে দিয়েছে, পলাশী মানে বাংলার নবাব করে দিয়েছে, তাই পলাশী যুদ্ধের ফলে। এইবার তখন তাকে রাজা করলো, মানে কি ইংরেজরা এবার আস্তে আস্তে ভারতের হচ্ছে তোমার রাজনীতিতে ঢুকে গেল। ওরা আগে কি বাণিজ্য করতে এসেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য কি বলেছে? বণিকের মানদণ্ড রাজদণ্ড রূপে ধরা দিল। মানে বণিক ছিল, তোরা বাণিজ্য করতে এসেছিল, এসে আস্তে আস্তে ভারতের রাজত্বের মধ্যে ঢুকে যাচ্ছে। এখান থেকে শুরু হবে ইংরেজদের আসল কারবার। ওরা মীর জাফরকে কিছুদিন রাজা রাখবে, যে মীর জাফর এবার নিজের মতো শাসন করতে যাবে, ইংরেজদের কথা শুনবে না, ওকে সরিয়ে দেবে, যে মীর কাসিমকে রাজা করবে। মীর কাসিম ওরম স্বাধীন হতে চাইছে, রাজা রাজা নাকি, ইংরেজরা বাণিজ্য করছে, ওদের একটু গিফট টিফট দেবো, ছেড়ে দেবো, আমার রাজা করেছে মানে ঠিক আছে চলো আমি থাকবো। কিন্তু ইংরেজরা চাইছে কি আমাদের হাতে সব থাকবে, আমরা যা বলবো তাই শুনবে। আমি বলবো ওই লোকটা মেরে দাও মেরে দাও, এদের টাকা দাও টাকা দাও, এরকম। নবাবরা তো সেটা শুনছে না। এই করতে করতে ইংরেজরা আস্তে আস্তে দ্বৈত শাসন চালু করলো, সেগুলো পরে আমরা জানবো। মানে অ্যাকচুয়ালি নিজেদের হাতে শুধু টাকা পয়সা গুলো রাখবে, আর নবাবের হাতে শুধু বিচার ব্যবস্থা রাখবে, এরকম ব্যাপার করে করে ওরা আস্তে আস্তে ওইগুলো হতে 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 একটা সময় পরে বক্সারের যুদ্ধের পরে গিয়ে পুরোপুরি নিজেরাই এবার হচ্ছে গভর্নর জেনারেল হয়েছে, হয়ে ওরা এবার শাসন চালাচ্ছে। এইবারে এই যে পলাশির যুদ্ধ হলো, তারপরে কি হলো? মীর জাফর ইংরেজদেরকে প্রায় 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে, যে তোমাদের সাথে লড়াই করে ভুল হয়ে গেছে, ক্ষতিপূরণ দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি ভিতর থেকে সব ফিক্সড করা। এবার বিভিন্ন যারা কর্মচারী, রবার্ট ক্লাইভ আর অন্যান্য যারা, সবার বিশাল গিফট দিচ্ছে, শুধু টাকা পয়সা পাঠাচ্ছে, সোনা দানা পাঠাচ্ছে, ইচ্ছা মতো হিরেমতি পাঠাচ্ছে, পাঠিয়ে পাঠিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ওদের হাতে তুলে দিল। এছাড়া ওরা যেহেতু বাংলা জিতে গেছে, ওরা প্রচুর পরিমাণে লুটপাট করে গ্রাম সমাজ থেকে ছেলে মেয়ে সব মেরে ধরে সব এক বিশাল পরিমাণে লুণ্ঠন করেছে। এই যে বড় আকারের লুণ্ঠন বা লুট করা, এটা ইতিহাসে কি নামে পরিচিত? পলাশির লুণ্ঠন। কি বললাম? পলাশির লুণ্ঠন নামে পরিচিত। আজকের প্রধান আলোচনা হচ্ছে এই টোটাল ব্যাপারটা আলোচনা করলাম আজকে আমরা। তাহলে অ্যাকচুয়ালি আমাদের আজকের আলোচনা কোথা থেকে শুরু হলো? 1717 থেকে শুরু হলো। কি বললাম? 1717 সালে ফারুক শিয়ারের ফরমান দিয়ে শুরু হলো আমাদের। ফারুক শিয়ারের ফরমান পেয়ে গেল, বাণিজ্য করতে এলো বাংলায়, সেখানে মুর্শিদ কুলি খানের সঙ্গে মোটামুটি সম্পর্ক, আলীবর্দী খানের সঙ্গে একটু তেতো তেতো সম্পর্ক হয়েছে, কারণ ইংরেজরা হঠাৎ হঠাৎ গিয়ে অন্য বণিকদের জাহাজ আটকে দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে না, আলীবর্দী সেগুলো দমন করে ঠিকঠাক করে রেখে দিয়েছে। তারপরে কি এলো? আমাদের সিরাজউদ্দৌলা এলো, সে তো স্বাধীন চেতা লোক, তার সঙ্গে তার ঘরের লোকজন বিরোধিতা করছে, তারা সবাই মিলে চলে গেল ইংরেজদের পক্ষে, সবাই মিলে ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে হারিয়ে দিল। এই সঙ্গে শুধু বাংলার কিন্তু ক্ষতি হয়নি, ক্ষতি হয়ে গেছে কার? পুরো ভারতবর্ষের ক্ষতি হয়ে গেছে। ইংরেজরা আস্তে আস্তে ভারতের রাজনীতিতে ঢুকে গেছে, সেখান থেকে ওরা সাম্রাজ্য তৈরি করে করে প্রায় 200 বছর মতো সেই সাম্রাজ্য টিকে ছিল। তাহলে যেটা দিয়ে আমার শুরু হচ্ছে, সেই জিনিসটা কিন্তু অত্যন্ত গভীরভাবে আমাদের বুঝতে হবে। তারপরে কিন্তু আমরা অনেক কিছু পাবো, ভারতে কি কোথায় আছে, অন্যান্য রাজ্যগুলো কি করে জয় করছে, আস্তে আস্তে এই করে করে ভারতীয়দের অত্যাচার, স্বাধীনতার যুদ্ধ, সব আমাদের ইতিহাসের বিষয়।
কিন্তু প্রথম যেখান থেকে শুরু হচ্ছে সেইটা তোমাদের আলোচনা, মানে এটা তো অত্যন্ত গভীরভাবে পড়তে হবে। এখান থেকে কোন কোন চ্যাপ্টার কোন কোন থেকে জায়গা থেকে প্রশ্ন আসে আমি বললাম। ফারুকশিয়ারের ফরমান কি, দস্তক কি, দস্তকটা কি জিনিস, ফারুকশিয়ারের ফরমানের পরে ওরা এমন একটা ছাড় পেয়ে গেল যে ওরা যা খুশি বাণিজ্য করতে পারবে, যে বাণিজ্যের উপর ওরা দস্তক দিয়ে দেবে সেই বাণিজ্যটা ওদের পুরোপুরি হয়ে যাবে একচেটিয়া। সেটা বস্ত্র হতে পারে, নীল হতে পারে, কোনো কিছু সোনা দানার ব্যবসা হতে পারে, যা কিছু ব্যবসা সেটা হচ্ছে দস্তক। এই যে বিনামূল্যে শুল্ক করার যে ছাড়পত্র, এটাই হচ্ছে দস্তক। ক্লিয়ার হচ্ছে? আর ফারুকশিয়ারের ফরম্যানকে কি বলা হয়? ব্রিটিশ সাম্রাজ্যের ম্যাগনা কাটা বলা হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনা কাটা বলা হয়। আচ্ছা, এখানে কিন্তু বারবার আমি একটা জিনিস উল্লেখ করছি, দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন কিন্তু ইংরেজরা শাসন করছে না, মানে পুরো ইংরেজ সাম্রাজ্য আমাদের শাসন করছে না, একটা কোম্পানি, সেই কোম্পানি এসে আমাদের এখানে বাণিজ্য করতে এসেছিল, তারা আমাদের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এই এই বিষয়গুলো পড়বো। তার সঙ্গে কি পড়বো? অন্ধকূপ হত্যা পড়বো। অন্ধকূপ হত্যাটা মিথ্যে না সত্যি? মিথ্যে কথা, হলওয়েল প্রচার করেছে। আচ্ছা, তারপরে আমরা কি পড়বো? পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধের কারণ ফলাফল পড়বো। আর আমরা কি পড়বো তার সঙ্গে সঙ্গে? শেষে গিয়ে পড়বো হচ্ছে পলাশির লুণ্ঠন কি। ক্লিয়ার হলো? পরের দিনে তোমাদের কাজ যেটা সাল আর সময়কাল বলেছি, আর তার সঙ্গে সঙ্গে যেটা কাজ থাকবে সেটা হচ্ছে ফারুকশিয়ারের ফরমান লেখো, টিকা। 3 নম্বরের প্রশ্নটা লিখে নাও, ফারুকশিয়ারের ফরমানের টিকা লেখো। এটা আমরা জেরক্স দিয়ে দেবো, আর আগের দিনের জেরক্স গুলো আছে, তোমরা দেখে দেখে নিজের মতো করে একটা সুন্দর করে টিকা তৈরি করে আনবে। ক্লিয়ার হলো কি বলেছি? আচ্ছা, আনার পর আমাদের দেখাবে। আর যারা অনলাইনে আমাদের ক্লাস দেখছে তারা চাইলে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দেবে, আমরা একটুখানি চেক করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের বিশেষ করে যে সমস্ত বন্ধু বান্ধবীরা এখানে এখনো ভর্তি হতে চাইছে বা ডেমো ক্লাসে আসতে চাইছে, তাদের অবশ্যই অবশ্যই করে তোমরা জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।